আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো যে মূলত তোমাদের পরীক্ষায় একটি সৃজনশীল কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ ভালো একটি নাম্বার পেতে পারো। তো তার আলোকে আমাদের আজকে ভিডিওটি তৈরি করা, তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। তো আশা করি তুমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে, আর এর ফলে তুমি তোমার পরীক্ষায় ভালো একটি নাম্বার পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি ইতিপূর্বে তোমাদের যে ভিডিওটা দেখিয়েছি, তো সেখানে কিন্তু আমি তোমাকে মূলত যে তোমাদের যে সিলেবাসটা আছে আমি সেই সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ঠিক আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে তোমাদের গদ্য অর্থাৎ গল্প থেকে আমি একটা সৃজনশীল দেখিয়ে দেবো, তারপর হচ্ছে পদ্য থেকে অর্থাৎ কবিতা থেকে একটা সৃজনশীল দেখিয়ে দেবো, এবং তোমাদের উপন্যাস থেকে একটা সৃজনশীল দেখিয়ে দেবো। তো অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো, তো আশা করি এরপরে তোমরা নিজেরাই লিখতে পারবা। তো চলো শুরু করি। তো আমাদের আজকে প্রথম যে গল্পটা নিয়েছি সেটা হচ্ছে আহ্বান গল্পটি। তো তোমরা জানো যে আহ্বান গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে যে একটি বৃদ্ধ মহিলার সাথে একজন বা এখানে গল্পকথক বলতে পারো বা লেখকের একটা মমত্ববোধ তৈরি হয়েছিল। তো লেখক যখন তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার 1, হ্যাঁ। তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার 2, মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়, মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে, তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ, তারপর হচ্ছে ভিডিও নাম্বার 4, মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ইংলিশ, তোমাদের হচ্ছে ব্যবসায়, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে। যারা এখানে রয়েছে, ঠিক আছে, যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে। তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও, মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি, একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে। তারপরে ইংলিশ ভিডিও নাম্বার, এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে, তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে, মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ। তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে। সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দেওয়ার মানে রেখে দাও তাও কোনো লাভ নাই। সহজ কথা হইতেছে এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। শহরের থেকে তিনি মূলত যখন তার গ্রামে আসছিল তখন কিন্তু ওই বৃদ্ধ মহিলাটা তাকে কিন্তু সে নিজের ছেলের মতন ভালোবাসছিল, ঠিক আছে? আর যখন আর বৃদ্ধ মহিলাটা তাকে কি নানাভাবে আদর আপ্যায়ন করার চেষ্টা করেছিল, কিন্তু সে তাকে গোপাল বলে সম্বোধন করতো, এবং সে তার কাছে একটা সর্বশেষ প্রতিশ্রুতি নিয়েছিল, সেটা হচ্ছে সে যদি মারা যায় তাহলে যেন ওই ছেলেটা এসে তাকে মাটি দেয়। তো নিয়তির খেলা এরকম হয়েছিল যে যখন ওই মহিলাটা মারা যায় তখন কিন্তু ওই ছেলেটা কিন্তু শহরে ছিল, ঠিক আছে? শহরে ছিল, সে কিন্তু জানতো না, কিন্তু সে কিন্তু আচামকায় অর্থাৎ হঠাৎ করে কিন্তু সে তার গ্রামে বেড়ানোর উদ্দেশ্যে বা যে কোনো একটা কাজে কিন্তু গ্রামে আসছিল। আর এসে শুনে যে লোকেরা বলাবলি বলছে যে তুমি এখন এসছো, যে ভালোই হয়েছে, কেননা ওই মহিলাটা মারা গেছে, তাকে মাটি দিতে হবে। তো জাস্ট এখানে কবি এভাবে বলেছেন, যে বর্ণনা করেছেন যে তার বিদ্রোহ অর্থাৎ ওই মহিলার বিদ্রোহ আত্মাই কিন্তু তাকে এখানে ডেকে এনেছিল। তো আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে গল্পটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা একটু গল্পটা পড়ে নিয়ে তো সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারবা। তো চলো আমরা সৃজনশীলটি শুরু করি। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে তমালিকা সদ্য বিবাহিতা, শিক্ষিতা, নম্র ও ভদ্র মেয়ে, তার শ্বশুরবাড়ির লোকজন গোরা হিন্দু, সে তার স্বামীর নাম ধরে ডাকে। তো আমরা জানি যে হিন্দু ধর্মে মূলত স্বামীর নাম ধরে ডাকা যায় না, এজন্য তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয় বা দুঃখ কষ্ট সহ্য করতে হয়, কিন্তু সে জানে যে কোনো অন্যায় করেনি, অর্থাৎ সে জানে যে সে কোনো অন্যায় করেনি, বরং স্বামীর নাম মুখে নিতে পারবে না বলে যে কথা সমাজে প্রচলিত তা একটা কুসংস্কার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, হ্যাঁ। আমাকে এটা ধীরে ধীরে তোমাদেরকে বোঝাতে হচ্ছে, কারণ এখানে আমার তাড়াহুড়া করে চলবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর তোমাকে যদি বোঝাতে না পারি তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আনে আমার কোনো লাভ নেই। তো এক নম্বর হচ্ছে যে প্রথমবার বুড়ি গোপালের জন্য কী এনেছিল। তো আমরা এখন বুঝবো যে আমাদের গল্পটা কীভাবে, আমাদের অর্থাৎ সৃজনশীলে কীভাবে লিখতে হবে। তো ক খতে তেমন কিছু আসে যায় না আমার, তো কটা একটু বুঝিয়ে দিই। ক যেভাবে আছে শুধু উত্তরটা লিখবে, যা বলছে তাই লিখবা। এখানে উত্তর বলতে যে দেখো প্রথমবার গোপালের জন্য কী আনছিল, শুধু দেখে যে আম আনছিল তাহলে কিন্তু প্রশ্নটা সুন্দর হবে না। তো তোমাকে সুন্দরভাবে লিখতে হবে প্রথমবার বুড়ি গোপালের জন্য আম এনেছিল, ওকে। খ নাম্বার খেয়াল করো, গোপালের মনে একটু কষ্ট হলো কেন, বুঝিয়ে লেখো।
তো বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে কেন কষ্ট হয়েছিল এটা তোমার কাছে জানতে চাইছিল, আর বিস্তারিতটা তোমার কাছে জানতে চাইছে। তো একটু খেয়াল করো, বুড়ির নিয়ে আসা দুধের দাম দেওয়াতে গোপালের মনে একটু কষ্ট হলো, কেননা ওই যে মহিলাটা যে তার জন্য দুধ আনছিল সে কিন্তু তাকে সন্তান তুল্য মনে করে কিন্তু দুধটা আনছিল। কিন্তু গোপাল কী করছিল, সে ভাবছিল যে হয়তো বা দরিদ্র মানুষ, সে আমটা এবার মানে দুধটা এভাবে আনছে, তাকে টাকাটা দেয়া দিই। কিন্তু পরে যখন তার অনুশোচনা হইলো যে না, আমি দামটা দেওয়াটা কি ঠিক হয়নি, কেননা সে কিন্তু স্নেহের খাতিরে কিন্তু আমার কাছে দুধটা নিয়ে আসছিল, এটা কিন্তু তার মনে হয়েছিল। যাই হোক, লাগবে বুড়ির নিয়ে আসা দুধের দাম দেওয়াতে গোপালের মনে একটু কষ্ট হলো, মানে এটা তার পরবর্তীতে কিন্তু অনুশোচনা হয়েছিল। এখন তোমাকে একটু গুছিয়ে দিতে হবে যে গোপাল ভেজাল দুধ খাচ্ছে বলে বুড়ি খাঁটি দুধ নিয়ে আসে। বুড়ি যার নিকট থেকে দুধ এনেছে সে দরিদ্র হয়, গোপাল দুধের দাম দিতে চাইল, কিন্তু বুড়ি দাম নিতে চায়নি, কারণ এ দুধ ছিল স্নেহের দান। তারপরও গোপাল বুড়িকে দাম দিলে বুড়ি চলে যাওয়ার পর সে কষ্ট পায়, তখন সে উপলব্ধি করে দাম দেওয়াটা ঠিক হয়নি। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু একটা সৃজনশীল লেখা যায়। গ নম্বর বলছে, উদ্দীপকটি আহ্বান গল্পের কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করা। একটু ভালো করে খেয়াল করো, খুবই মজার বিষয় যে উদ্দীপকটি আহ্বান গল্পের বর্ণিত কুসংস্কারের দিকটি নির্দেশ করে। এই যে এখানে কিন্তু একটা মজাদার বিষয় রয়েছে। দেখো তোমাকে কিন্তু জিজ্ঞেস করছে উদ্দীপকটি আহ্বান গল্পের কোন দিকটি নির্দেশ করে, এই জন্য কিন্তু তোমাকে কোন দিকটি নির্দেশ করে এটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে, আর এটার জন্য কিন্তু তুমি পেয়ে যাবে 1 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে কি, এটা ব্যাখ্যা করতে হবে। খেয়াল করো, আহ্বান গল্পের কেন্দ্রীয় চরিত্র বিদ্যা। গল্পের এই দরিদ্র অসহায় বিদ্যার সাথে কথকের পরিচয় হঠাৎ করেই। অচানা বিদ্যার পরিচয় জানতে চাইলে সে জানায় তার স্বামী করাতের কাজ করতেন। কথক বাল্যকালে গ্রাম ছেড়েছেন, ছেলেবেলায় গ্রামে কে করাতের কাজ করতেন তা কথকের জানার কথা নয়। বিদ্যা তার স্বামীর নাম মুখে আনতে পারবে না বলে পেশার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে বিদ্যা কিন্তু তার স্বামীর নাম মুখে আনতো না, তো এটা কিন্তু একটা কুসংস্কার। তো উদ্দীপক একটু খেয়াল করো যে তমালিকা কিন্তু সে স্বামীর নাম ধরে ডাকে, তো এটা কিন্তু একটা কুসংস্কার। তো দেখো এটার সাথে কিন্তু সেটা মিলে গেল, জাস্ট এভাবে মিলানোর চেষ্টা করবা। ওকে, তো উদ্দীপকের সদ্যবিবাহতা দেখো জাস্ট পর কিছু করছে না, উদ্দীপকটা আইনে শুধু এখানে বসাইছি যে উদ্দীপকের সদ্যবিবাহাত তমালিকার কথা বর্ণিত হয়েছে। শিক্ষিকা ও নম্রভদ্র তমালিকাকে শ্বশুরবাড়ি নানা গঞ্জনা সহ্য করতে হয়, কেননা সে স্বামীর নাম ধরে ডাকার কারণে। তমালিকার শ্বশুরবাড়ির লোকজন এখনও কুসংস্কারে বেড়া জালে আবদ্ধ। জাস্ট এতটুকু যদি লিখে দাও তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বারটা পাওয়া যাইবা। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। গ নাম্বারটা যদি দেখি একটু আমরা, উদ্দীপকের তমালিকা আহ্বান গল্পের বিদ্যার সম্পূর্ণ বিপরীত মন্তব্যটি যথার্থ মূল্যায়ন করো। হ্যাঁ, এখানে কথা হচ্ছে তমালিকা কিন্তু সে তার নিজের শ্বশুরবাড়ির বেড়াজালে আবদ্ধ, আর ওইখানে যে গল্পকথক এবং বুড়ির যে একটা সম্পর্ক হয়েছিল, যে মাতৃস্নেহের যে একটা সম্পর্ক হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা। তো সেটা কীভাবে আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো উদ্দীপকের তমালিকার কুসংস্কার মুক্ত, কিন্তু আহ্বান গল্পের বিদ্যা কুসংস্কারচ্ছন্ন। যে তমালিকা কিন্তু সে যে ভুল করেনি সেটা কিন্তু সে বুঝতে পারছে, ঠিক আছে, কিন্তু গল্পের বিদ্যা কি, সে মানে কি, সে এটা কি কুসংস্কার মনে করতো, কিন্তু তমালিকা কি করে, এটাকে সে কুসংস্কার মনে করে না। তো খেয়াল করো, আহ্বান গল্পে বর্ণিত বিদ্যা কথককে চেনে না, কথকও তার সাথে পরিচিত নয়। অনেকদিন পর গ্রামে এসে কথক বিদ্যার সাক্ষাৎ লাভ করেন। কথক বিদ্যার পরিচয় জানতে চাইলে সে বলে আমার তো তেনার নাম করতে নেই বাবা। তার মানে কি, এখানে একটা কুসংস্কার কিন্তু চলে আসছে। করাতের কাজ করতেন, বিদ্যা তার আজন্ম লালিত সংস্কার বসে স্বামীর নাম বলতে পারেনি, বিভিন্নভাবে স্বামীর পরিচয় জানিয়েছে। সহজ পথ তার কঠিন হয়েছে এই কুসংস্কারের কারণে। উদ্দীপকের তমালিকার কথা বলা হয়েছে, শ্বশুরবাড়ির লোকজন কুসংস্কারচ্ছন্নতার কারণে তাকে নানা গঞ্জনা সহ্য করতে হয়, কিন্তু তমালিকা জানে তার সংস্কার কোনোরূপ অন্ধকারে আচ্ছন্ন নয়, তাই সে স্বামীর নাম ধরে দ্বিধাবোধ করেনি। সে কুসংস্কার মুক্ত, তার মধ্যে সমাজের এই বেদেটি প্রবেশ করতে পারেনি। তাহলে দেখো একটা সৃজনশীল কিন্তু অনেক সুন্দরভাবে লেখা যায়। তো তুমি যে এগুলো এবার একটু সুন্দরভাবে গুছিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে, দেখো এখানে ক নাম, আমি তোমাদের সাজেশনের ভিতরে অনেকে বলতে পারবো যে স্যার এখানে আপনি ক নাম্বার বা খ নাম্বারগুলো দিলেন, গ নাম্বারগুলো দিলেন না, কারণ তোমাকে মনে রাখতে হবে এটা সৃজনশীল দিবে তারা বানায়া, ঠিক আছে, একটা সৃজনশীল তারা বানায় দিবে। তাই এখানে যদি আমি জাস্ট এই সৃজনশীল যদি আকারে দিতে যাই তাহলে তুমি এই সাজেশনটা শেষই করতে পারবে না, আর এটা তোমার জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়াবে। তো সেটা আমি করতে চাইনি, এই জন্য এখানে ক আর খ গুলা দিয়ে দিয়েছি, কারণ ক খ গুলো তোমার সরাসরি কমন থাকবে, আর বাকিটা কিন্তু তোমাকে নিজেদের লিখতে হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে চলে যাবো আমরা তাহারই পরে মনেতে, ঠিক আছে। পরে জাস্ট একটু মানে লিখে দেওয়া, আহ্বান গল্পে বর্ণিত বিদ্যা কুসংস্কার বেড়া জালে বন্দি, অন্যদিকে তোমাকে কুসংস্কার বেড়া পার হয়ে মনকে মুক্ত করতে পেরেছে। এতটুকু লিখলে যথেষ্ট, লিখতে হবে না। এরপর আমরা একটা কবিতাতে চলে যাবো, সেটা হচ্ছে তাহারই পরে মনে। তো আমি এটাও তোমাদেরকে যদি এই বিষয়টা মনে করিয়ে দিতে চাই,
সেটা হইতেছে যে তাহারই পরে যে কবিতাটা আছে এখানে কিন্তু লেখিকার যে আছে, লেখিকার স্বামী কিন্তু মারা গিয়েছিল। তো যখন মারা যায় সেটা ছিল মূলত শীতকাল। আর লেখিকা কিন্তু তোমার এই জন্য কিন্তু শীতকালকে দু চোখে দেখতে পারে না, কেননা সে তার স্বামীকে কিন্তু খুব ভালোবাসছিল। তো শীতের পর যে কখন বসন্তকাল চলে আসছে, বসন্ত তো তোমার গাছে নতুন নতুন পাতা গজায়, তাই না? যখন গাছে নতুন নতুন পাতা গজায় তখনও কিন্তু লেখিকা কিন্তু বুঝতে পারেনি যে এখন মূলত বসন্তকাল চলে এসেছে, কারণ তার কিন্তু স্বামী হারানোর একটা কষ্ট ছিল। তো তারই আলোকে মূলত লেখক এই কবিতাটি লিখেছেন। তো চলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে কিন্তু লেখিকা তার স্বামীকে হারিয়েছিল, এই জন্য তার মনে অনেক কষ্ট ছিল। আর তোমার এখানে ঋতুরাজ বসন্ত চলে আসলেও চারদিকে কি ফুলে ফুলে সব কিছু ভরে গেল, লেখিকার কিন্তু মন ভরেনি, কেননা তার মনে কিন্তু দুঃখ ছিল। তো চলো আমরা একটু দেখি। কৈশোরে সালমার বিয়ে হয়। তার স্বামী ছিল হাই স্কুলের শিক্ষক। মধ্যবিত্ত পরিবার, বেশ সুখের ছিল দাম্পত্য জীবন। সালমা তখন আরও সুন্দর মধুময় ভবিষ্যতের স্বপ্ন বুনতে থাকে। এমন সময় ঘটে বিপর্যয়, বাস দুর্ঘটনায় মারা যায় তার স্বামী। তো ওই দিক দিয়ে কিন্তু ওই লেখিকারও কিন্তু স্বামী মারা গেছেন। প্রচণ্ড আঘাত পায় সালমা, হঠাৎ করে যেন তার পৃথিবী বিবর্ণ হয়ে যায়। তো খুবই সুন্দরভাবে মূলত সিনশিলটা সাজানো হয়েছে। তো দেখি আমরা একটু। ক নম্বর বলছে সুফিয়া কামাল কোন কোন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন? তো জাস্ট এটা একটা ক নম্বর প্রশ্ন উত্তর, এখানে কিছু করতে হবে না, লিখবা সুফিয়া কামাল 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। খ নম্বর হচ্ছে বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমন সম্পর্কে কবি উদাসীন কেন? ওই যে এখনই কাহিনীটা টাইনে আনবা, লিখবা সুফিয়া কামাল যেটা প্রকৃতি রাজ্যে মহাসমারোহে ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটেছে। বাতাবি নেমুর মনমাতানো গন্ধ, আম্র মুকুলের সৌরভে, আম্র মানে আম, হ্যাঁ, সর্বত্র হৃদয় আকুল করা পরিবেশ সৃষ্টি হয়েছে। বসন্তকাল সম্পর্কে তুমি যা জানো, বসন্তকালে কি কি ঘটে, প্রকৃতি কি সুন্দরভাবে সাজে, তুমি সবটা লিখবা, কোনো সমস্যা নাই। কিন্তু বসন্ত কি কবি হৃদয়ে আবেদন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, কারণ শীতের করুণ বিদায় শূন্য কবিকে বিষাদ ভারাক্রান্ত করে তুলেছে। তাই বসন্তের আগমন কবি উদাসীন। তুমি এখানে লিখতে পারো শীতকালে কবি স্বামী মারা গিয়েছিলেন, তাই শীতের পর বসন্ত আসলেও কবি কি মূলত শীতের শীত বা দুঃখের দিনগুলো রয়ে গেছে। এভাবে লিখলে তুমি খুব সুন্দরভাবে একটা নাম্বার পেয়ে যাবা। গ নম্বর উদ্দীপকের বক্তব্যের সাথে তাহারই পরমাণু কবিতার মূল সুরের সাদৃশ্য। তো হ্যাঁ, অবশ্যই সাদৃশ্য আছে, খেয়াল করো। সুফিয়া কামালে তাহারই পরমাণু কবিতাটি একটি আত্মজৈবনিক কবিতা। আত্মজৈবনিক মানে কি? তার নিজের জীবন নিয়ে লেখা একটি কবিতা। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। কথাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, কি সুফিয়া কামালের তাহারই পরে কবিতাটি একটি আত্মজৈবিক কবিতা। এই কবিতায় কবির ব্যক্তির জীবনে ছায়াপাত ঘটেছে। যদি এইখান থেকে তোমার কোনো প্রশ্ন হয়, ক নাম্বারে তোমরা এইগুলো সুন্দর করে দিয়ে দিও, কাটার মতো কোনো সুযোগ নাই। কবির বিয়ে হয়েছিল কৈশোরে গ্রাতি ভাতা নেহাল হোসেনের সাথে হয়েছিল তার শুভ পরিণয়। শিক্ষিত উদার, তুমি যা জানো তাদের সম্পর্কে, যেতে তাদের অনেক ভালো ছিল, তাদের দাম্পত্য জীবন খুব সুন্দর ছিল, এরকম ছিল, যতটুকু তুমি জানো লিখবা। লেখার পরে লিখবা কি হঠাৎ করে শীতকালে এসে তার স্বামী কি মারা যায়। যখন মারা যায় তখন কবি কবি খুব দুঃখ পায়। আর শীতের আমেজের মধ্যে কি সে এগুলো নিয়ে বসে থাকে, এবং কি শীতের পরে বসন্তকাল চলে আসে। তবে কবি কি কোনো আনন্দ ছিল না, কারণ তার মনে ওই দুঃখটাই ছিল। তো দেখো একটু সুন্দরভাবে। যাই হোক, কিন্তু তার সেই স্বপ্ন বেশি পূরণ হয়নি। অকালে মারা যায় তার স্বামী, প্রচণ্ড আঘাত পান তিনি, বিবর্ণ হয়ে পড়ে তার পৃথিবী। উদ্দীপকের সালমার জীবন ও স্বামীর অকাল মৃত্যুতে বিবর্ণ হয়ে পড়ে। সুফিয়া কামালের মতোই তার মধ্যময় দাম্পত্য জীবন ছিল, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন সুখ স্বামীর অকাল মৃত্যুতে তার স্বপ্ন চুরমার হয়ে যায়। তোমরা যদি একটা জিনিস ভালো করে খেয়াল করো, তো একটু দেখো, আমি গ বিভাগটা যেটা আছে এটা কিন্তু 3টা প্যারাতে শেষ করতে। এই যে একটা প্যারা, এই যে একটা প্যারা, এই যে একটা প্যারা, তোমাদেরকে বোঝানোর জন্য আমি আলাদা আলাদা কালি ব্যবহার করছি। লাল কালি, তোমার হচ্ছে বেগুনি কালি, সবুজ কালি, ঠিক আছে? এভাবে তোমরা ছোট গ নাম্বারটা মিনিমাম 3টা প্যারাতে লিখবা, আর বড় গ নাম্বারটা 4টা প্যারাতে লেখার চেষ্টা করো। যদি 4টা প্যারাতে লিখতে না পারো তাহলে 3টা প্যারাতে লিখবা। খেয়াল করো। তারপর কি জিজ্ঞেস করছিল, বলছে তাহারই পরে মনে কবিতায় বসন্তের যে সৌন্দর্য ফুটে রয়েছে তা বর্ণনা করো। আমি বলতেছি, আবারও শোনো। তুমি বসন্তের বর্ণনা করার আগে প্রথমে লেখবা হইতেছে কি এটি সুফিয়া কামালের, বা এটি এত লেখা দরকার না, লেখবা হইতেছে কি এই কবিতাটি কবির জীবনের সাথে সম্পৃক্ত একটি কবিতা। যখন তার লেখবা কবির বিয়ে হয়েছিল অল্প বয়সে, স্বামী সংসার খুব সুন্দরভাবে ছিল বা সুখে শান্তিতে ছিল। হঠাৎ করে তার স্বামী কিন্তু মারা যায়। যখন তার স্বামী মারা যায় তখন তার জীবনে কি দুঃখ কষ্ট নেমে আসে। সে মূলত শীতের আমেজে পড়ে থাকে, যখন বা কখন বসন্ত এসেছে সেটা কি খোঁজ পায়নি। এভাবে সুন্দরভাবে গুছে তারপর বসন্তের সৌন্দর্যটা লিখে দিবা। তাহলে দেখো, কবি সুফিয়া কামাল তাহারই পরে কবিতায় বাংলার বসন্তকালীন রূপশ্রীকে ফুটিয়ে তুলেছেন। বসন্ত পৃথিবীর সকল দেশেরই সৌন্দর্যের বা সুবাসের ঋতু। যাই হোক,
বসন্ত আসে প্রকৃতিতে ফুল সম্ভার নিয়ে, শীতের জীর্ণতা যখন চলে যায় গাছে গাছে ফুলের সমারোহ। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো সমারোহ আমের মুকুল মৌ মৌ করে, দক্ষিণে বাতাসে বাতাবি নেবুর গান বেশি আসে, মন উতলা হয় মধুর মন্দির সুবাসে, মৌমাছি গুঞ্জনে মাতিয়ে তুলে ফুলের জলসা, গাছে গাছে নবকিশলয়ের শ্যামল সৌন্দর্য আকর্ষণীয়, পুষ্প সাজে প্রকৃতির মনোলোভা, বাইরের দৃশ্য চোখ জোড়ায়। মানে তুমি বসন্তকাল সম্পর্কে যা জানো সব লিখবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর তোমরা হইতেছে শুরু নাম্বারটা মিনিমাম 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, যতটুকু পারো তুমি, তোমার মনে যা চাই শুধু ওই টপিকটা মনের মাথায় রাখতে হবে। আর বড় নাম্বারটা মিনিমাম 1.5 পৃষ্ঠা লাগবে, যদি পারো 2 পৃষ্ঠা লিখো, কোনো সমস্যা নাই। তো দেখো, কবি সুফিয়া কামাল বসন্ত বর্ণনায় যথার্থ কবি সুলভ মনের পরিচয় দিয়েছেন সহজ বর্ণনায় ভেতরে দিয়ে। বসন্তকালীন শোভা ও সৌন্দর্য পরিস্ফুট হয়েছে, ফাগুনের কুবঞ্জন মানে হচ্ছে ফুলের বাগান, ঠিক আছে। ফুলে ফুলে ছেয়ে গেছে, শাখায় শাখায় নতুন পল্লবের আলিঙ্গন। জাস্ট এভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে দেবে। দেখো এটা কিন্তু আমি 3টা পারাতে লিখছি, 1, 2, 3টা। তো এভাবে প্যারা আকারে লিখবা, ঠিক আছে। প্যারা আকারে লিখলে স্যার খুব খুশি হয়, যে বুঝতে পারে না এই ছেলেটা বা এই মেয়েটা কিছু বুঝে শুনে লিখছে, তখন কিন্তু স্যার অনেক খুশি হয় এবং সম্পূর্ণ নাম্বারটা দেয়। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লাল সালু নিয়ে। লাল সালুর কথা শুনলে আমার হাসি পাই, সবসময় হাসি পাই, কারণ এটা হচ্ছে তোমার একটা এমন মজাদার কবিতা, মানে মজাদার উপন্যাস। সেটা হচ্ছে, দেখো আমি যদি তোমাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আমার কথাগুলো একটু মনের মধ্যে গেঁথে নাও, তাহলে তোমরা এই বিষয়ে যত কষ্ট আছে সব পারবা। তো মনে রাখতে হবে, মূলত এই গল্পের নায়ক হইতেছে তোমার সম্ভবত এই লোকটার নাম জানি কি, আমি ভুলে গেছি গা, লাল সালু, মজিদ, রাইট, মজিদ। মনে রাখতে হবে মহব্বত সম্ভবত ছিল, মহব্বতনগর গ্রামে কি হঠাৎ করে তার আগমন হয়, এবং সে খুব একজন ধর্ম ব্যবসায়ী লোক ছিল। মানে ধর্মটারে কাজে লাগিয়ে সে কী করতো, নানাভাবে মানুষ ঠকাইতো আর কি। হ্যাঁ, মানুষ ঠকিয়ে সে কি নিজের বুঝতো আর কি, এরকম। জাস্ট তোমরা গল্পটা একটু পড়ে নিও, তাহলেই আশা করি বুঝতে পারবা। তো আমি সৃজনশীলটা তোমাদেরকে বোঝাই, যে লিখন পড়া শেষ করে গ্রামে তাদের একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাই, সেখানে গ্রামের সব বয়সের মানুষ শিক্ষা লাভ করার সুযোগ পাবে। তাই সে গ্রামের সবার সাথে আলোচনা করছিল। সকলে মোটামুটি সম্মতি দিল, কবির মুন্সি বাধা দেন, বুঝছে, কবির মুন্সি বাধা দেন। তিনি বলেন, এই গ্রামে একটা মসজিদ নাই, আবার স্কুল, আল্লাহ নারাজ হইব মিয়ারা। তো এখানে যে কবির মুন্সি আছে, মনে রাখতে হবে এই কবির মুন্সি কিন্তু তোমার হচ্ছে মসজিদের চরিত্র, ঠিক আছে। মসজিদ কিন্তু ভাবছিল যে, আর ওইখানে কিন্তু সে ওই গ্রামে কিন্তু একটা তোমার স্কুল তৈরি করতে চাইছিল। ওই লোকটার নাম আমার সঠিক খেয়াল নাই, একটু পরে আসবে। তো মসজিদের চিন্তা ভাবনা ছিল এরকম, যদি গ্রামে একটা স্কুল হয়ে যায় তাহলে তো তার মানে কি ধর্মীয় ব্যবসাতে আগুন লাগিয়ে যাবে, ঠিক না। তার মানে কি সে ওইখান থেকে ইনকাম করতে পারবে না, মানুষ তো যখন শিক্ষিত হয়ে যাবে। তো আমি এখানে আগুনের কথা বলে ফেললাম, আমি জানি না এটা মূলত এই ভিডিওটা কি থাকবে কিনা। তো কিছু কিছু কথা আছে এগুলো বলা যায় না, তো এগুলো বলা কিন্তু ফেসবুক অটোমেটিকলি ভিডিও রিমুভ করে দেয়। যাই হোক, ক নম্বর হচ্ছে, আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝামাঝি কী ধরনের তেঁতুল গাছ আছে। তো একটু খেয়াল করো, আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝামাঝি বড় বড় তেঁতুল গাছ আছে। শেষ। ক নম্বর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। খ নম্বর বলছে, তানারে তালাক দেন, অর্থ কি বুঝিয়ে লেখো। তো এখানে তানারে তালাক দেন এই কথাটা কারে বলছিল, এই জিনিসটা সুন্দরভাবে তোমাদেরকে একটু গুছিয়ে দিতে হবে, খেয়াল করো। খ নম্বর, তানারে তালাক দেন অর্থ কারোর সাথে বিবাহ বিচ্ছেদের নির্দেশ। এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা সৃজনশীল গুছিয়ে ফেললাম। তানারে তালাক দেন অর্থ কারোর সাথে বিবাহ বিচ্ছেদের নির্দেশ। এরপর আমরা একটু গুছিয়ে লিখে দেবো। খালেক ব্যাপারী বিবি আমেনা দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের নিঃসন্তান হলো, পরস্পরকে ভালোবাসে। মসজিদের নির্দেশে খালেক ব্যাপারী আমেনাকে তালাক দেয়, কারণ আমেনার সন্তান লাভের আসে খালেক ব্যাপারীকে আওয়ালপুরের পীরের পানি পর্দা আনতে পারে। অর্থাৎ এখানে কাহিনী হইতেছিল, সে মসজিদ ছিল কিন্তু এই গ্রামের কি একজন ধর্ম ব্যবসায়ী, কিন্তু মসজিদের তার মানে কি খালেক ব্যাপারী বউ কিন্তু এত করতো না, যে বিশ্বাস করতো না যে সে এরকম আল্লাহ লোক। সে এই জন্য কী করছিল, পাশের গ্রামে একজন কবিরাজের কাছে গেছিলো। যখন এটা মসজিদ শুনতে পারছে, তখন তো তার মাঝখানে হইতেছে মানে সে রেগে মেগে আগুন হয়ে গেছে। এই জন্য কী হয়েছে, জাস্ট খালেক ব্যাপারী একটা বুদ্ধি দিয়েছে যে ওনারা তালাক দিয়ে দেন, এটা তার কোনো কাম হইতো না। যাই হোক, কারণ আমেনার সন্তান লাভের আশায় খালেক ব্যাপারীকে আওয়ালপুরের পীরের পানি পড়া আনতে পাঠায়, যা মসজিদের নিকট ভালো লাগেনি। মসজিদ আমেনা বিবিকে পাপী হিসাবে সাব্যস্ত করে এবং খালেক ব্যাপারীকে পরিচয় করার মাধ্যমে তাকে তালাক দিতে নির্দেশ দিতে উপরোক্ত মন্তব্যটি করেন। তো দেখো, মানুষ ওই সময় কত নির্বোধ ছিল, তাই না।
নম্বর হচ্ছে উদ্দীপকের লিখনের সঙ্গে লাল সাল উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? রাইট, ওইখানে একটা সুন্দর ছেলে আছে যে আকাশ মিয়ার, হ্যাঁ আকাশ মিয়া, ওই ছেলেটার নাম ছিল আকাশ মিয়া। তো উদ্দীপকের লিখনের সাথে লাল সাল গল্পের আকাশ মিয়া চরিত্রের সাদৃশ্য রয়েছে, অর্থাৎ তারা দুজনে কিন্তু উচ্চশিক্ষিত ছিল। তো গ্রামে কি তারা দুজনে একটা প্রতিষ্ঠান করতে চাইছিল, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা তাদেরকে বাধা দিয়েছিল, কেননা তারা যদি ওইখানে প্রতিষ্ঠান করে ফেলতো তাদের ধর্মের ব্যবসার ভিতরে কি লালবাতি জ্বলে যেত না। আচ্ছা, খেয়াল করো, লাল সাল উপন্যাসে আকাশ মিয়া সমাজের উন্নয়নের কথা চিন্তা করে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাই। গ্রামে মক্তব থাকা সত্ত্বেও স্কুলে না পড়লে মুসলমান ছেলেরা উন্নতি হবে না এবং আধুনিক চিন্তা থেকে বঞ্চিত হবে। এই ধারণা থেকে আকাশ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে মনে করে গ্রামে স্কুল প্রতিষ্ঠা হলে সমাজের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হবে। তো উদ্দীপকের লিখনের মধ্যে আকাশ মিয়া চরিত্রের প্রতিফলন দেখা যায়। সে গ্রামের সব বয়সের মানুষের শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করার জন্য গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সমাজ তথা মানুষের কল্যাণ সাধনের জন্য মননশীলতা ও প্রকৃতির চিন্তা চেতনার দৃষ্টিকোণ থেকে আকাশ ও লিখন চরিত্র দুটি সাদৃশ্যপূর্ণ। তো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। আমি যতটুকু পারছি তোমাদেরকে কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি। গ নাম্বার কী বলছিল আমাদেরকে, উদ্দীপকের করিম মুন্সি লাল সাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের আংশিক বৈশিষ্ট্য ধারণ করেছে। করিম মুন্সি, হ্যাঁ লাল সাল আংশিক বলতে হ্যাঁ কিছুটা ই করছে, কারণ সে তো জাস্ট বাধা দিয়েছে। আর ওইখানে লাল সাল গল্পে তো মসজিদে একদম মানে কি দরবার খুলে নিয়ে বসছিল, সকালে এটা নিচ্ছিল ওটা নিচ্ছিল, জাস্ট ওইটা দেখাচ্ছি আমি, সামনে দেখো। তো খেয়াল করি করিম মুন্সির কথাটা, উদ্দীপকের করিম মুন্সি লাল সাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মসজিদের আংশিক বৈশিষ্ট্য ধারণ করেছে। কীভাবে করলো একটু দেখি আমরা। উদ্দীপকের করিম মুন্সি চারিত্রিক বৈশিষ্ট্য শুধু একটি দিক ফুটে উঠেছে, কিন্তু লাল সাল উপন্যাসে মসজিদের মধ্যে তার ভাগ্য পরিবর্তন সামগ্রিক ভাবনা প্রতিফলিত হয়েছে। কারণ সে কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু দেশান্তর ঘুরতেছিল, কিন্তু তার ভাগ্য কিন্তু সহায় হয়নি। তাহলে দেখো আমি কিন্তু এটা 4টা প্যারাতে লিখছি, যে 1 2 3 4টা। তো তোমাদেরকে কোনো কালি করতে হবে না, জাস্ট একটু প্যারা আকারে লেখা দিও তাহলেই হবে। ওকে, তো উদ্দীপকের করিম মুন্সি যাই হোক, লাল সাল উপন্যাসে মসজিদ চেয়েছিল কোনো অসাম্প্রদায়িক শক্তি যেন তার মাজার থেকে প্রভাবিত করতে না পারে, অর্থাৎ এমন কোনো যেহেতু কাজ না ঘটে যেহেতু তার মাজারটা মানে কি নষ্ট হয়ে যায়। যদি মাজারটা তোমার নষ্ট করে দেয় তাহলে তো সে আর উপার্জন করতে পারবে না, ঠিক না? যদি গ্রামে স্কুল হয়েছে তখন তো তারা বুঝতে পারবে যে এগুলো কি বাউতাবাজি। এই জন্য কিন্তু সে বাধা দিয়েছিল। এই জন্য আকাশ মেয়ের স্কুল প্রতিষ্ঠায় সে বাধা দিয়েছিল। পাশাপাশি সে ধর্মের স্লোগান দিয়ে মানুষের অন্ধবিশ্বাসের সুযোগের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অসীন হয়েছে। সে সারা গ্রামকে নিজের আয়ত্তে রাখতে সূক্ষ্ম কৌশল পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে সিদ্ধহস্ত। তো উদ্দীপকের গ্রামের সবাই স্কুল প্রতিষ্ঠায় সম্মতি দিল, করিম মুন্সি যাতে বাধা দেন, অর্থাৎ অন্যদের উপর তার মসজিদের মতো প্রভাব নেই। তবে করিম মুন্সির আচরণে প্রকাশ পেয়েছে সে মসজিদের মতো বন্ড ও প্রতারক, কিন্তু মসজিদ চরিত্রের সমগ্র দিক করিম মুন্সির মধ্যে প্রকাশ পায়নি, অর্থাৎ সে মসজিদ চরিত্রের আংশিক বৈশিষ্ট্য ধারণ করেছে। তো এর মধ্যে দেওয়া, তো আশা করি তোমরা সৃজনশীলগুলো বুঝতে পেরেছো যে আমরা সৃজনশীলগুলো কীভাবে লিখবো, ঠিক আছে? তো এর মধ্যে আরও কিছু টপিক আছে, দেখো এর মধ্যে কিন্তু এই যে আমি যে কক্ষগুলো দিয়েছি তোমরা এখান থেকে সুন্দরভাবে কক্ষগুলো শিখে নিবা, তাহলে আশা করি তোমরা এই গল্পগুলো সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পাওয়া যাবে। হ্যাঁ, আমি এখানে সবগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট একটু তোমাদের ব্যাকরণ সাইটে নিয়ে যাই, কারণ আমাকে ব্যাকরণ থেকে তোমাদেরকে কিছু জিনিস দেখাতে হবে। আর তোমরা সৃজনশীল আশা করি নিজেরা এখন লিখতে পারবা, কোনো প্রবলেম নেই। তো ব্যাকরণ থেকে আমি কিছু তোমাদের জিনিস সামনে হয়তো বা সামনে যে ভিডিওগুলো আছে আমি আরও 3টা ভিডিও করব। একটা হচ্ছে ব্যাকরণের উপর, ব্যাকরণের উপর আমি একটা ভিডিও করব, আর হচ্ছে তোমার আবেদনপত্র, এখানে আবেদনপত্র একটা ভিডিও করব, আর হচ্ছে ভাব সম্প্রসারণের উপর আমি আরেকটা ভিডিও করব, ঠিক আছে? তো এর মাঝখান দিয়ে কিন্তু আমাদের বাংলাটা শেষ হয়ে যাবে। তো আগে যে ক্লাসগুলো অনেক সুন্দর হচ্ছে না, তো তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই তোমরা একটু ইনফর্ম করে দেবে, কারণ একটা ক্লাস তৈরি করতে আমার অনেক কষ্ট হয়, বুঝছো? শুধু তোমাদেরকে ভালোবাসি বলে ক্লাসগুলো তৈরি করি। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে একটু জানিয়ে দেবে যে তোমাদের জন্য আমরা কি সুন্দরভাবে একটি আয়োজন করেছি। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডি অফিসার।